নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। এখন দাঁড়িয়ে আছি TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। বাইরে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ মূল্য বড়দের 70 করে এবং বাচ্চাদের 40 করে। এটি বিশাখাপত্তনম শহরের একটি খুবই জনপ্রিয় বিমান ভিত্তিক মিউজিয়াম। এখানে আসল একটি বড় যুদ্ধ বিমান সংরক্ষণ করে রাখা আছে এবং সেটিকেই মিউজিয়াম বানানো হয়েছে। এখন আমরা মিউজিয়ামের ভিতরে চারদিকটা ঘুরে দেখছি। এই জাদুঘরটি বিশাখাপত্তনম আরকে বিচের কুরসুরা সাবমারিন মিউজিয়ামের একেবারে উল্টো দিকে অবস্থিত। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল একটি হেরিটেজ জোন। এখানে রাখা আছে একটি মূর্তি। মূর্তিটি হলো অ্যান্ড্রে টিউপোলেভের, যিনি TU-142 এই যুদ্ধ বিমানের ডিজাইন করেছিলেন। এছাড়াও তিনি অনেক শক্তিশালী মিলিটারি এয়ারক্রাফট ডিজাইন করেছিলেন। তার ডিজাইন করা প্লেনগুলি মিলিটারি আর সিভিলিয়ান দুই ক্ষেত্রেই ব্যবহৃত হতো। তারই নাম থেকে TU-142 এর TU এসেছে। এখানে একটি পাইলট স্টেশন আছে। এটি বোঝানোর জন্য যে একজন পাইলট এখানে বসে সম্পূর্ণ এয়ারক্রাফট কন্ট্রোল করে। পাশেই রাখা আছে একটি ব্ল্যাক বক্স। নাম ব্ল্যাক বক্স হলেও এটি ব্রাইট কালারের হয়, যাতে প্লেন ক্রাশ হলে সহজে খুঁজে পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ব্ল্যাক বক্স। প্লেনে অ্যাক্সিডেন্ট হলে কারণটা বোঝা যায় এই ব্ল্যাক বক্সের মাধ্যমেই। এবার চলে যাচ্ছি ট্রেনিং জোনে। এখানে সারি দিয়ে পরপর অনেকগুলি কাচের বাক্স রাখা। এখানে আছে এসকেপ মিউরাল। এটি আসলে ডেমনস্ট্রেশন মডেল। ক্রিউরা কিভাবে এমার্জেন্সিতে এয়ারক্রাফট থেকে বা বিভিন্ন যুদ্ধ বিমান থেকে কিভাবে বের হবে সেগুলি বোঝানোর জন্য 3D মডেল রাখা হয়েছে। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভির ইউনিফর্ম সম্পর্কে। এখানে কিছু কাচের বাক্স আছে যেগুলিতে পাইলট এবং ন্যাভেল অফিসাররা কোনো পরিস্থিতিতে কেমন পোশাক পরেন তার একটা ধারণা দেওয়ার জন্য। এইসব পোশাক আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করা হয়, যেমন প্যারেডে আলাদা পোশাক, কাজে আলাদা পোশাক, এবং পাইলটরা বিমান চালানোর সময় স্পেশাল ফ্লাইং স্যুট পরে। ঠিক তেমনই ফ্লাইট ইঞ্জিনিয়ারের পোশাক আলাদা, যিনি টেকনিক্যাল সিস্টেম মনিটর করেন তার পোশাক আলাদা, যিনি অবজারভার থাকেন তার পোশাক আলাদা। যেমন এটি হলো ফ্লাইট গানারের পোশাক। কোনো রকম বাধা এলে বিমানকে রক্ষা করা ফ্লাইট গানারের কাজ, তাই তাকে আলাদা করে চিহ্নিত করার জন্য আলাদা পোশাক। ঠিক তেমনই আছেন ফ্লাইট সিগন্যালার। তারা বিমানের কমিউনিকেশন হ্যান্ডেল করেন, তাই তাদের পোশাক আলাদা। এটি হলো অল টেকনিক্যাল অফিসারের পোশাক। এবার যাচ্ছি ইকুইপমেন্ট জোনে। এখানে রাখা আছে বিমানে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। এই সকল ইকুইপমেন্ট দেখলে বোঝা যায় যে প্লেন কিভাবে কাজ করে। এখানে রাখা আছে সোনোবয়, অক্সিজেন ট্যাঙ্ক, এয়ার বটল। TU-142M অক্সিজেন সিস্টেম কিভাবে কাজ করত সেটি এখানে বোঝানো হয়েছে। এখানে রাখা আছে টার্বো জেনারেটর, যুদ্ধ বিমানের বিদ্যুৎ তৈরির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে সোনোবয়েস কিভাবে কাজ করে সেটি বোঝানো হয়েছে। সোনোবয়েস একটি স্পেশাল ডিভাইস যা সাগরে ফেলে সাবমারিন ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমেই জলের তলায় লুকিয়ে থাকা সাবমারিনের অবস্থান বোঝা যায়। এটি হলো সেগমেন্টেড সোনোবয়। সেগমেন্টেড মানে ভাগ করা বা আলাদা আলাদা অংশে তৈরি, যা বড় ডিভাইসের বদলে ছোট ছোট পার্ট মিলিয়ে কাজ করে। এখানে TU-142M প্রোপেলার সিস্টেম কিভাবে কাজ করে সেটি বোঝানো হয়েছে। ইঞ্জিনের পাওয়ার এখান থেকে ব্লেডে যায় এবং এর মাধ্যমেই এয়ারক্রাফট সামনের দিকে এগোয়। এটি হলো ইঞ্জিন NK-12MP, যুদ্ধ বিমানটির মেন পাওয়ার সোর্স। এটি এত পাওয়ারফুল যে বড় প্রোপেলার ঘুরিয়ে যুদ্ধ বিমানকে লং ডিস্টেন্স মিশনের জন্য তৈরি করতে পারে। এখানে আছে একটি বড় রাফট। এটি 5 জন মানুষের জন্য। একটি প্যারাসুট রাখা আছে, এই যুদ্ধ বিমানই ব্যবহার করা হতো। এটি হলো একজন মানুষের ব্যবহারকারী রাফট। এখানে আছে বড় বড় টায়ার, যা এই যুদ্ধ বিমানে ব্যবহার করা হতো। এখানে এসে কোনো কিছু বুঝতে কোনো অসুবিধে নেই, সবকিছু লিখে বোঝানো হয়েছে। এখানে আছে সার্ভাইভাল কিটের একটি ডেমো। সার্ভাইভ করার সময় কি কি কিট ব্যবহার করা হয় সেগুলো বোঝানোর জন্যই এখানে কিছু জিনিসপত্র রাখা আছে, যেমন বিভিন্ন ধরনের নাইফ, সি ওয়াটার অ্যাক্টিভেটেড ল্যাম্প, স্যাটেলাইট ট্রান্সমিটার যা খুবই প্রয়োজন হয় সার্ভাইভ করার সময়, বিলোজ, রাফট রিপেয়ার কিট। এমার্জেন্সি সিচুয়েশনে বাঁচিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু এখানে রাখা আছে। পানীয় জল থেকে খাওয়ার ফার্স্ট এইড বক্স, সিগন্যাল দেওয়ার জন্য জিনিসপত্র। তবে এইসব কিট বেশি দিন ব্যবহারের জন্য নয়, যতক্ষণ না রেস্কিউ আসছে ততক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই কিট ব্যবহার করা হয়। এইসব কিট কিভাবে ব্যবহার করতে হয় সবই অফিসারদের ট্রেনিংয়ের মধ্যেই পড়ে। এটি হলো হলোগ্রাফি জোন। হলোগ্রাফি এমন একটি টেকনোলজি যেখানে কোনো জিনিসের 3D ইমেজ তৈরি করা হয়, যা দেখলে একদম রিয়েল অবজেক্টের মতো লাগে। এখানে মডেলের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। এখানে টেলগান অ্যাকশন দেখানো হয়েছে, কিভাবে শত্রু আক্রমণের হাত থেকে প্লেনকে রক্ষা করা হতো সেটা এখানে বোঝানো হয়েছে। এটি হলো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স জোন। TU-142 বিমানটি
যে সাফল্য, গৌরব এবং অ্যাচিভমেন্ট অর্জন করেছে সেগুলিকে এখানে তুলে ধরা হয়েছে। ভিক্টরি ইজ আওয়ার প্রফেশন, এটি হলো এয়ারফোর্সের মূল মন্ত্র। এখানে রাখা আছে বিশিষ্ট সেবা মেডেল এবং নাও সেনা মেডেল। এবং এই ছবিটি হলো সাবিত্রী খানোলকারের। পরমবীর চক্র, অশোক চক্রের মতো তিনি ভারতের সবচেয়ে বড় বীরত্বের পদকগুলির নকশা তৈরি করেছিলেন এবং তার ছবির উপরের তলোয়ারটি সাহস এবং বীরত্বের প্রতীক। এবং এটি হলো আইএনএস রাজালি, ইন্ডিয়ান নেভির একটি এয়ার বেস যেখান থেকে TU-142 এয়ারক্রাফটটি অপারেট করা হতো। মিউজিয়ামের ভিতরটা ঘুরে দেখার পর পাশের দরজা দিয়ে বাইরে বেরোতেই সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল এয়ারক্রাফটটি দেখে সত্যি অবাক হলাম। এতক্ষণ মিউজিয়ামে এই বিমানটি সম্পর্কে অনেক কিছুই জানলাম, এখন এটিকে সচক্ষে দেখছি। উপরে তাকিয়ে দেখি বিমানে ওঠার সিঁড়িটি বেশ লম্বা। সিঁড়ি দিয়ে অনেকটা ঘুরেই এই বিমানটিতে পৌঁছতে হবে। বিমানে অনেকেই উঠছে দেখে সকলের সঙ্গে আমরাও পা মিলিয়ে উঠে পড়লাম এই বিমানের সিঁড়ি দিয়ে উপরে। সিঁড়ি দিয়ে উঠে বিমানের দিকে এগোনোর সময় দেখা যায় সম্পূর্ণ বিমানটি কি বিরাট তার আকার। এটি আসলে একটি যুদ্ধ বিমান TU-142, যা একসময় দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সময় মনে হচ্ছিল যেন সত্যি একটা কোনো আসল ফ্লাইটে উঠতে যাচ্ছি। এটি ছিল একটি দারুণ অভিজ্ঞতা। ওয়েলকাম লেখা গেটটি দেখে বুঝলাম ওটাই বোধহয় প্রবেশদ্বার। প্লেনের ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেগুলি একসময় এই যুদ্ধ বিমানেরই গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা প্লেনের শেষ অংশ থেকে প্রবেশ করেছি, এক্সিট বোধহয় প্লেনের একেবারে সামনে থেকে। এটি খুবই শিক্ষণীয় একটি জায়গা। যারা অ্যাভিয়েশন, নেভি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে আগ্রহী তাদের জন্য এইটি খুবই এডুকেশনাল। প্লেনের ভেতরের পার্টস, ককপিট সিস্টেম দেখে অনেক কিছু শেখা যায়। এটা এমন একটা মিউজিয়াম যেখানে ঘোরা, শেখা দুটোই একসাথে হয়। আর প্রায় সকলের জন্যেই এই বিষয়গুলি জানাটা ভালো। অ্যান্ড্রে টিউপোলেভ, বিখ্যাত সোভিয়েত, এই বিমান ডিজাইন করেন। তার নাম থেকেই এই বিমানটির নাম হয়েছে TU-142। এই যুদ্ধ বিমানটি প্রায় 29 বছর ধরে ভারতীয় নৌবাহিনীকে সেবা দিয়েছে। এটি একটি অ্যান্টি সাবমেরিন যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানকে যেভাবে মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। যারা ইতিহাস এবং আকাশযান পছন্দ করেন তাদের জন্য এটি সেরা জায়গা। পুরো বিমানটির ভেতরে ঢুকে দেখা যায় নেভির ব্যবহৃত সরঞ্জাম, রাডার সিস্টেম, টর্পেডো, সোনোবয়, ইঞ্জিন ও প্রোপেলার। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ 2017 সালে এই মিউজিয়ামটি উদ্বোধন করেন। এই বিমানটিকে বলা হয় ব্ল্যাক শিপ বা অ্যালবাট্রস। সাধারণত সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই জায়গাটি খোলা। মিউজিয়ামটি সম্পূর্ণ ঘুরে অসাধারণ একটা অভিজ্ঞতা সঙ্গে নিয়ে চলে এলাম বিশাখা মিউজিয়াম ঘুরে দেখতে। শুনেছি এখানে সাগর এবং নৌবাহিনীর ইতিহাস সম্পর্কিত জিনিসপত্র রাখা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন পৌঁছলাম মিউজিয়ামটি তখন বন্ধ ছিল, তাই ভেতরে ঢোকা হলো না। অটো চালক দাদাও জানতেন না মিউজিয়ামটি এখন বন্ধ, তাই মিউজিয়ামের সামনে থেকেই অটো ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়। অটো চালক দাদার সঙ্গে কথা হয়েছে, ভাইজ্যাগের প্রায় 10টির মতো জায়গা আমাদের ঘুরিয়ে দেখাবেন। आइसक्रीम कभी आता है आगे जाएगा हाँ राम मंदिर এখন আমি যাচ্ছি রাম মন্দির। জুতো রেখেছি 148, আমার 5 টাকা, আর এই টিকিটের জন্য 50 টাকা নিয়েছে। এই যে দেখিয়ে দিচ্ছি, আমি একা যাচ্ছি। চলুন ভেতরে গিয়ে দেখে আসি। এখন প্রায় বিকেল 4টে মতো বাজে। টিকিট নিয়ে চলে এসেছি রাম মন্দির দেখতে। এটি অযোধ্যার আসল রাম মন্দির নয়, রাম মন্দিরের আদলে তৈরি করা একটি সুন্দর সেট। আরকে বিচের একেবারেই পাশে বিশাল শ্রী রামচন্দ্রের মূর্তি রাখা আছে। মন্দিরের বাইরেটা খুবই সুন্দর, যদিও আমি আসল রাম মন্দির স্বচক্ষে দেখিনি, তবে এখানে এসে আসল মন্দির দর্শনের মতনই অভিজ্ঞতা হলো। বিকেলের নরম আলো এবং সাগরের হাওয়ায় জায়গাটি খুব সুন্দর লাগছিল। সেটটি এমনভাবে তৈরি করা কোনো দিক থেকেই প্রতিরূপ মনে হচ্ছে না। এত সুন্দর মন্দির তৈরি করেছে। চলুন ভেতরে যাই। বাইরের থেকে আসল মনে হলেও ভিতরে ঢুকলে বোঝা যাচ্ছে এটি একটি সেট, তবে কারুকার্য খুবই পাকাপোক্ত করা হয়েছে। ভেতরে বাঁশ এবং প্লাইয়ের কাজ বোঝাই যাচ্ছে। ঘিয়ে কাপড় দিয়ে প্যান্ডেলের কাজ করা হয়েছে। ভেতরে আছে ভগবান শ্রী রামচন্দ্রের বালক রূপের একটি সুন্দর মূর্তি। সামনে ঠাকুরমশাই বসে আছেন, বোধহয় প্রতিদিন এখানে পুজো হয়। শ্রী রামচন্দ্রের মূর্তি বিপরীতে একটি হনুমানজির মূর্তি রাখা আছে।
মন্দিরটি দেখে বেরোনোর পথে চোখে পড়ল অনেকগুলি স্টলগুলি বোধহয় খাবারের। এখন বেশি লোকজন স্টলে দেখছি না। বেশ সারি দিয়ে দুদিকে অনেকগুলি স্টল, আর একেবারে শেষ মাথায় জুতো রাখার জায়গা। खुश खोल के दिखाओ, लाइट जला के दिखाओ। এই তো গুড গুড, ভেরি নাইস। রাম মন্দির থেকে বেরোনোর সময় দেখি অনেকগুলি খেলনার দোকান। সেখানের একটি খেলনার দোকান থেকে একটি খেলনা তলোয়ার কিনলাম এই পুচকুটার জন্য। সে অনেকক্ষণ ধরেই আমাদের সঙ্গে ঘুরছে, তাই ফিরে যাওয়ার পথে ওর জন্য একটি ছোট্ট উপহার নিলাম। তাকে আইসক্রিম খাওয়ার কথা জিজ্ঞেস করলে সে না বলে, খেলনাটি তার ভালো পছন্দ। কৃষ্ণ মন্দির এলাম। যাই। এখানে হাত পা ধুতে পারবো। চলে এলাম বিশাখাপত্তনমের শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম। বঙ্গোপসাগরের তীরে বিখ্যাত আরকে বিচের কাছেই অবস্থিত। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল আমাদের গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। কিছুক্ষণ চুপ করে এখানে বসে আবার বেরিয়ে পড়লাম। এটা দেখে বেশ ভালো লাগলো যে আমাদের বাংলার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে অন্ধ্রপ্রদেশেও বিরাজ করেছেন। বাংলার মনীষীরা ভারতের কোনায় কোনায় পূজিত হোক, এটাই আমাদের গর্ব। ভাইজ্যাগ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার এবং বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। রামকৃষ্ণ মিশন আশ্রমটির ভেতরটি খুবই শান্ত নিরিবিলি, ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। এবং ধন্যবাদ জানাবো রামাস্বামী দাদাকে, যিনি আমাদের অনেক ভালোভাবে ভাইজ্যাগটা ঘোরালেন এবং তার ছোট্ট শিশুটি এই জার্নিতে আমাদের সঙ্গ দিয়েছেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।